আজ এক নতুন আমিকে আবিষ্কার করলাম। আসলে সুন্দর পোশাকে বা দামি পোশাকে যে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় তা এই প্রথম আমি বুঝতে পারলাম। চাদরটা শরীর থেকে সরিয়ে রেখে সাবার পাশে বিছানায় শুয়ে পড়লাম। জীবন খুব জটিল, খুব কঠিন, তবুও আমাদের বেঁচে থাকতে হয়। কঠিনতম জিনিসটাও সহজ মনে হবে যখন আপনি ভালো থাকবেন। আবার যখন দুঃখ কষ্টের মাঝে দিন পার করবেন তখন সহজ অনেক কিছু আপনার কাছে কঠিন মনে হবে। বেঁচে থাকার যে আনন্দ তা উপভোগ করতে হলে জীবনকে সহজ করে তুলতে হবে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমার জীবনের হিসেব বেশ সহজ হয়ে গিয়েছে। মেয়েটাকে বুকের মাঝে নিয়ে থাকতে পারি, সারাদিন নিজের সংসারের মতো কাজকর্ম গুছিয়ে নিয়ে পড়ালেখা করছি। 3 বেলা ভালো খাবার পাচ্ছি, ভালো জামা কাপড় পাচ্ছি, এর চেয়ে বেশি একটা মানুষের আর কি প্রয়োজন? হয়তো মানুষের এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হয় না, কিন্তু আমার কাছে এসব কিছুই ক্ষণস্থায়ী মনে হয়। আমি লেখাপড়া শিখে শিক্ষিত হতে চাই, এরপর নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই। যে আশায় আমি শাকিলের বাড়ি ছেড়েছি, একদিন আমার সে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। মানুষের জীবনে সুখের মুহূর্তগুলো হয়তো খুব দ্রুতই চলে যায়। আমার জীবন থেকেও হয়তো তেমনই হচ্ছিল। আরও 2টি মাস চলে গেল। রমজান মাস চলে আসলো। বাড়িতে কাজের চাপ আরও কমে গেল। স্যার বাহির থেকেই ইফতার নিয়ে আসে সকলের জন্য। শুধু সেহরি আর রাতের খাবার রান্না হয় বাড়িতে। তাও একসাথেই রান্না হয়, শুধু গরম করে নিতে হয়। হালকা শীত না হলে হয়তো গরম করারও প্রয়োজন পড়ত না। বিগত 5 বছরে এই প্রথম শাশুড়ি আম্মাকে ছাড়া রোজা রাখছি, ইফতার করছি, সেহরি করছি। সব কিছুতেই তার কথা মনে পড়ে। জানি না উনি কেমন আছেন, খুব দেখতে ইচ্ছে করে, একটু কথা বলতে ইচ্ছে করে। মায়ের আদর ভালোবাসা সত্যিই কখনো ভুলে থাকা যায় না। আমিও শত সুখের মাঝেও আম্মাকে ভুলতে পারি না। মানুষটার কাছ থেকেই যে প্রথম বুঝেছি মায়ের ভালোবাসা কেমন হয়। স্যার মানুষটা বাহিরে যতটা কঠিন, ভিতরে ঠিক ততটাই যে নরম, তা আমি পুরোপুরি বুঝে ফেলেছি। আগের মতো আর ভয় লাগে না মানুষটাকে। প্রতিদিন ইফতারের সময় সাবাকে কোলে নিয়ে বসে ইফতার করে। একটু একটু করে খাবার মুখে তুলে দেয়। দেখতে বেশ ভালোই লাগে। শাকিলের কাছে থাকলেও হয়তো শাকিল এভাবে মেয়ের মুখে একটু একটু করে খাবার তুলে দিত। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে আসছিল। 25টা রমজান চলে গেল। 26 রমজানের দিন স্যার সেহরির সময় সবাইকে বলে দিল ইফতারের পর শপিং করার জন্য বের হবে। সবাই যেন প্রস্তুতি নিয়ে থাকি। আমি যাব না শপিং করতে। জাহাঙ্গীর, কেন যাবে না? আমার ভয় লাগে এত বড় শপিং সেন্টারে যেতে। আমার এত বড় জায়গা, এত মানুষের ভিড়ে থাকতে কেমন জানি লাগে। আমি ঠিক বলে বুঝাতে পারবো না। জাহাঙ্গীর, জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। বড় বড় জায়গা, বড় বড় মানুষের সাথে চলতে হয়। তুমি যেখানে থাকবে সেই জায়গার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। যে শহরে থাকবে সে শহরের মানুষের মতো চলাফেরা করা শিখতে হবে। তবেই তুমি সফল হতে পারবে। তবুও স্যার আমি যাব না, আমার সত্যিই কেমন জানি লাগে। মা, একটা থাপ্পড় খাবি মেয়ে, চুপচাপ খেয়ে নে। আমি আর কোনো কথা না বলে সেহরি খেয়ে নিলাম। তারপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিন বাসার টুকটাক কাজ করতে করতে কেটে গেল। আসরের নামাজের পর স্যার বাসায় আসলো। এসেই আরেকবার বলল তাড়াতাড়ি সব কাজ কর্ম শেষ করে নিতে।
ইফতারের পরপরই শপিং করতে বের হয়ে যাবে, মার্কেটগুলোয় প্রচণ্ড ভিড় এখন। ইফতার শেষেই সকলে রেডি হয়ে বের হয়ে পড়লাম ঈদের শপিং করার জন্য। শপিং করতে করতে সত্যিই অনেক রাত হয়ে গেল। দোকানগুলোতে প্রচণ্ড রকম ভিড়, রমজান শেষের দিকে ঈদ চলে এসেছে, তাই হয়তো এত ভিড় লেগে আছে দোকানগুলোতে। শপিং শেষ করে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 11:30 বেজে গেল। জীবনে প্রথম এত দামি দামি জামা কাপড় দেখলাম, এত দামি কাপড় কিনলাম। এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখলে চোখ ফেরানো যায় না। কোনটা রেখে কোনটা কিনব বুঝে উঠতে ধাঁধায় পড়ে যেতে হয়। সকলের পছন্দ মতো জামা কাপড় কেনা হয়েছে। সবার জন্য কেনা হয়েছে সবচেয়ে বেশি ড্রেস। স্যারের চোখে যেটাই পছন্দ হয়েছে সেটাই কিনে দিয়েছে মানুষটা। আমি অনেকবার মানা করেছি, স্যার এত কিনে দিতে হবে না। কে শোনে কার কথা, উল্টো ঠোঁটে আঙ্গুল লাগিয়ে আমাকে চুপ করে থাকতে ইশারা করে। আমার জন্য 2টা জামার সেট আর 2টো শাড়ি কিনে দিয়েছে। সবগুলো ড্রেস আর শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে। সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে সাবাকে নিয়ে বিছানায় শুতে রাত 12টার উপরে বেজে গেল। শরীর প্রচণ্ড ক্লান্ত থাকায় অল্পতেই চোখে রাজ্যের ঘুম এসে হামলে পড়ে। আর দুচোখ খুব দ্রুতই বন্ধ হয়ে আসে, আমি হারিয়েই যাই ঘুমের রাজ্যে। কত দ্রুত যে দিন চলে যাচ্ছিল বলে বুঝাতে পারবো না। দেখতে দেখতে চাঁদ রাত চলে আসলো। আমি স্যারকে বললাম মেহেদি পাতা কিনে এনে দিতে। সকলে হাতে মেহেদি নিব। জাহাঙ্গীর, মেহেদির পাতা কোথায় পাব? টিউব কিনে এনে দিতে পারি। ওইসব কি হাতে দেয়া যাবে? জাহাঙ্গীর, হ্যাঁ যাবে, কিছু কোম্পানি হালাল উপায়ে ওইসব মেহেদি বানাচ্ছে, চিন্তা নেই। বেশ, তাহলে নিয়ে আইছেন। আমি কখনো ওইসব ব্যবহার করিনি। স্যার বাসা থেকে বের হয়ে গেল, মা আরও কি কি যেন কিনে নিয়ে আসার কথা বলল। স্যার চলে যাবার পর আমি, মা আর সাবা গল্প করতে বসে পড়লাম। মাকে বলতে শুরু করলাম চাঁদ রাতে গ্রামে আমরা কত মজা করতাম। সকলে একসাথে মেহেদি ভাঁটতে বসতাম। তারপর সারা রাত বসে একজন আরেকজনের হাতে মেহেদি দিয়ে দিতাম। কতই না আনন্দ হতো দিনগুলোতে। মা, মাথায় হাত দিয়ে, সে সকল দিনের কথা ভেবে খারাপ লাগছে তাই না? মন খারাপ করিস না মা, দেখবি এক সময় সব ঠিক হয়ে যাবে। আমি মাকে বললাম, হ্যাঁ, দিনগুলো সত্যিই খুব আনন্দের ছিল। কিছু কিছু দিন, কিছু কিছু মুহূর্ত মানুষ চাইলেও ভুলতে পারে না। মা আর আমি কথা বলতে বলতে স্যার যেয়ে বাজার করে চলেও আসলো। আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে, এর ভিতর যা যা আসে সবই তোমার কাজে লাগবে। সেদিন কিনে দিতে মনে ছিল না। আমি ব্যাগটা হাতে নিয়ে দেখি মেহেদির পাশাপাশি অনেক রকম কসমেটিক। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, এসব না আনলেও পারতেন। জাহাঙ্গীর, ঈদ তো আর প্রতিদিন আসে না, একটা বছরে 2টো ঈদ আসে। মানুষ একটু সাজবে, আনন্দ করবে, এটাই তো নিয়ম। স্যার আরও বকবক করে যাচ্ছে আর আমি মাথা নিচু করে উনার কথা শুনে যাচ্ছি। মানুষটা যে কি করে, এত সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলে, মাঝে মাঝে আমি ভীষণ অবাক হয়ে যাই। রাতের খাবার খাওয়া শেষ হবার পর আমি, মা আর সাবা বসে আছি। স্যার বাহিরে কোথায় যেন বের হয়েছে। আমি সাবার হাতে মেহেদি দিচ্ছি আর মায়ের সাথে গল্প করছি। সাবাকে বেশি মেহেদি দেয়া সম্ভব হলো না, ছোট মানুষ প্রচণ্ড নড়াচড়া করে, বারবার নষ্ট করে ফেলছে। তাই সাবাকে বাদ দিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, হাত বাড়িয়ে দেন। মা, আমার নিতে হবে না, তার চেয়ে বরং তুই নে। তা হচ্ছে না, আপনাকেও নিতে হবে। আমার সাথে মা পেরে উঠল না, বাধ্য হয়ে হাত বাড়িয়ে দিল।
আমি মেহেদি দিতে দিতে অতীতে হারিয়ে গেলাম। বিয়ের পর 5টি বছর ভাটা মেহেদি আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিতাম। সে কি খুশি হতেন উনি। মায়ের হাতে মেহেদি দেয়া শেষ হলেই শাকিলের হাতে মেহেদি দিয়ে দিতাম। দিনগুলো সত্যিই অসাধারণ ছিল। জীবনে হয়তো আর কোনো দিনও সে সকল দিন আর মুহূর্ত ফিরে আসবে না। যেদিন চলে যায় সেদিন সে সময় আর কখনো ফিরে আসে না। মানুষের জীবনে এটাই সত্যি, এটাই বাস্তবতা। কথাগুলো ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসলাম। স্যার এসেছে বুঝতে পারলাম। মায়ের হাতে মেহেদি দেয়া শেষ। দরজা খোলার জন্য আমি উঠব। মা, তুই বসে থাক, আমি খুলে দিচ্ছি। মা যে দরজা খুলে দিতেই স্যার ঘরের ভিতর ঢুকে পড়ল। স্যার উপরে উঠার আগ মুহূর্তে আমি বললাম, স্যার আসেন মেহেদি দিয়ে দেই। স্যার কিছু বলার আগেই মা যে ওনার হাত ধরে টেনে নিয়ে আস্তে আস্তে বলল, রত্না খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। স্যার কিছু না বলে আমার সামনে বসে হাত বাড়িয়ে দিল। আমি কাঁপা কাঁপা হাতে স্যারের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি। হঠাৎ করেই আজ শাকিলের কথা এত বেশি মনে পড়ছিল যে আমি দুচোখে যেন আর কিছুই দেখতে পারছিলাম না। জলে ভরে উঠল দুচোখ। নিজেকে সামলে নেবার আগেই টপ টপ করে কয়েক ফোঁটা পানি ফ্লোরে আর স্যারের হাতের উপর পড়ল। জাহাঙ্গীর, এই কি তুমি কাঁদছো কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সাবাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে নিজের রুমে ছুটে চললাম। আমার পিছু পিছু স্যারও আমার ঘরের দিকে এগিয়ে আসে। আমি ঘরে ঢুকতে যাব এমন সময় স্যার পেছনে থেকে ডাক দিতেই আমি দাঁড়িয়ে যাই। জাহাঙ্গীর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? তুমি কি বাড়ি ফিরে যেতে চাও কিছু দিনের জন্য? বাড়ির কথা মনে পড়ছে এটা সত্যি, কিন্তু আমি সেখানে ফিরে যেতে চাই না। যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি যেতে চাই না। আসলে আজ শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় মা হারানোর পর আমি তার কাছেই মায়ের ভালোবাসা পেয়েছিলাম। শেষ 5টা বছর তার সাথেই কাটিয়েছি প্রতিটা ঈদ। তাই উনার কথা বড্ড বেশি মনে পড়ছিল। স্যার, আমি প্রতিষ্ঠিত হতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি চাই আমার মেয়েটা সুশিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে। জাহাঙ্গীর, তার জন্য তোমাকে শিক্ষিত হতে হবে। একজন শিক্ষিত মা পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, মানুষের মতো মানুষ করতে। কখনো ভেঙে পড়ো না বা হতাশ হইও না, কেননা আল্লাহ মানুষকে নানান রকম ভাবে পরীক্ষা করে থাকেন। কথাগুলো বলে স্যার আর এক মুহূর্তও দাঁড়ালো না। সোজা হেঁটে চলে গেল। আমি চোখ বুজে মনে মনে বলতে শুরু করলাম, আমি হতাশ হইনি, কেননা আমি জানি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। আমি কখনোই ধৈর্যহারা হই না। আমি জানি একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। আজ ঈদের দিন ফজরের নামাজের পর থেকেই নানান রকম রান্নার আয়োজন করতে শুরু করেছি আমি আর মা। এই বিষয়টা আমার জন্য নতুন না। গ্রামেও এমনটা করে থাকতাম। সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়ে যেত। সকলে দল বেঁধে এসে সেমাই পায়েস খেয়ে নামাজে চলে যেত। এসব রান্না শেষ হলে পোলাও, ভাত আর গোশত রান্না করতাম। নামাজ শেষে সকলে একসাথে বসে সেগুলো খেতে খেতে বাড়িতে জমে যেত খুশ গল্পের আসর। আমি এই 6-7 মাসে তেমন কোনো আত্মীয় স্বজন আসতে দেখিনি এ বাড়িতে। কেন আসে না বা তারা কি দূরে থাকে কিনা তাও আমার জানা নেই। আসলে কখনো এভাবে ভেবে দেখেনি, তাই কখনো প্রশ্নও করা হয়নি। আজ তো ঈদের দিন, কাছাকাছি থাকা আত্মীয় স্বজনরা চাইলেই আসতে পারে।
নামাজের আগে সামান্য পায়েস খেয়ে বের হয়ে গেল স্যার। যাবার সময় বলে গেল নামাজের পর তার কয়েকজন কলিগ আসবে যারা ঈদে গ্রামের বাড়ি যেতে পারেনি। মা বলে দিল আসবে তাতে সমস্যা কোথায়, যে কয়জন রয়েছে সকলেই যেন চলে আসে। আমি আর মা মিলে সব রান্না শেষ করে নিলাম। মা, এবার যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, ওরা আবার নামাজ পড়ে চলে আসবে। আমি রান্নাঘর থেকে বের হয়ে আসলাম। সাবাকে ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে ঈদের জন্য কেনা একটা ড্রেস পরিয়ে দিলাম। এরপর নিজে ওয়াশরুমে ঢুকলাম। গোসল শেষ করে মেরুন রঙের শাড়িটা পরে নিলাম। সাথে স্যারের কিনে নিয়ে আসা রেশমি চুড়ি, শাড়ির সাথে ম্যাচিং একটা মিরর মালার সেট পরলাম। চোখে গাঢ় করে কাজল নিলাম। অনেকগুলো দিন নিজেকে এভাবে সাজানো হয় না। গ্রামে থাকতে মাঝে মাঝেই সব কাজ শেষ হবার পর সাজগোজ করে বসে থাকতাম শাকিলের জন্য। অনেকেই বলতো নারীদের রাতে একটু সাজগোজ করে স্বামীকে দেখাতে হয় যেন স্বামীর দৃষ্টি সব সময় স্ত্রীর উপর থাকে, অন্যদিকে না সরে। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি। মানুষ যা যা বলেছে তার সব কিছুই মেনে চলার চেষ্টা করেছি। তারপরেও কেন আমার জীবনটা এমন হলো? শাকিল কেন আমাকে ছেড়ে ওইরম একজন মহিলাকে বিয়ে করল, এর উত্তর যে আমার জানা নেই। চোখের কোণে পানি জমে গিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে সে পানি মুছে নিলাম। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। বুঝতে পারলাম স্যার এসেছে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতেই স্যার আর তার কলিগরা ভিতরে ঢুকে পড়ল। স্যারের কলিগরা সবার জন্য নানান রকম খেলনা আর খাবার নিয়ে এসেছেন। সাবা সে সব নিয়ে খেলা করছে। আমি আর মা সবাইকে খাবার পরিবেশন করলাম। সবাই আজও খাবারের বেশ প্রশংসা করল। খাওয়া শেষ করে সকলে কিছু সময় রেস্ট করে বিদায় নিয়ে চলে গেল। সকলে বসে টিভি দেখতে দেখতে স্যার বলল, রত্নাকে তো আজ ছবির নায়িকাদের মতো লাগছে। স্যারের মুখে এমন কথা আশা করিনি, তাই লজ্জা পেয়ে গেলাম। তবুও নিজেকে সামলে নিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম, কোথায় আসমানের পরী আর কোথায় আমি? জাহাঙ্গীর, নিজেকে কখনো ছোট করে দেখবে না, বরং এটা ভাববে ওদের চেয়ে তুমি ভালো, তুমি সুন্দর। ওরা তোমার তুলনায় অসুন্দর। তবেই দেখবে তুমি এগিয়ে যেতে পারবে বহুদূর। এরপর মায়ের দিকে তাকিয়ে স্যার বলল, কাল সকালে আমি একটা ট্যুরে বের হব দুদিনের জন্য, তাই সকলে মিলে আজ বিকেলে একসাথে একটু ঘুরে বেড়াবো, তোমরা রেডি হয়ে নিও। মা, কোথায় যাবি ট্যুরে? জাহাঙ্গীর, এক কলিগের গ্রামের বাড়িতে যাব বেড়াতে। মা, তোকে তো দূরে কোথাও যেতে দিতে ইচ্ছে করে না, বুকের ভিতর কেমন কেমন লাগে। জাহাঙ্গীর, মা, আমি এখন আর সেই ছোট নেই বুঝলে। তোমার ছেলে এখন অনেক বড় হয়েছে, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারে বুঝলে। মা, তবুও তোকে 2 দিন দেখব না। জাহাঙ্গীর, মাত্র 2 দিনেই তো ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। এখন তোমরা থাকো, আমি বাহির থেকে আসতাছি। কথাটা বলেই উঠে চলে গেল। মানুষটাকে আমার এখন খুব অদ্ভুত মনে হয়, যখন যা বলে তাই করে। কেন এই ঈদের সময় তাকে বাহিরে বেড়াতে যেতে হবে? মায়ের সঙ্গে থাকবে, তাকে সময় দিবে। ঈদের দিনগুলো আমাদের বেশ ভালোই কাটত। শাকিল ঈদের সময় আমাদের রেখে কোথাও যেত না, সারাদিন সময় দিত। আচ্ছা, শাকিল কি এখনো তেমনই আছে? তার দ্বিতীয় স্ত্রীকে আমাকে যেমন করে সময় দিত তেমনই করে সময় দেয়। শাকিলের কি একটুও আমার কথা সাবার কথা মনে পড়ে না? নাকি সে সম্পূর্ণভাবে আমাকে ভুলে গিয়েছে? দুপুরের আগে আগেই স্যার চলে এসেছে। এসেই মাকে বলল দুপুরে খাওয়া দাওয়া করেই বাহিরে বের হয়ে যাবে।
ঈদের সময় ঘোরার জায়গাগুলোতে প্রচণ্ড ভিড় হয়। মা বলল ঠিক আছে। খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে পড়লাম ঘোরার জন্য। মা স্যারের সাথে সামনে বসেছে, আমি আর সাবা পেছনের সিটে বসেছি। অল্প সময়ের ভিতর আমরা চলে আসলাম শিশু পার্কে। স্যার গাড়ি পার্কিং করল, আমরা সকলে গাড়ি থেকে নেমে পড়লাম। সত্যি অনেক সিরিয়াল ভিতরে ঢুকার জন্য। স্যার টিকিট সংগ্রহ করল, তারপর গেটে যে দায়িত্বে থাকা লোকটার সাথে কথা বলে আমাদের ডাক দিল। আমরা যেতেই আমাদের আগে ঢুকতে দিল। বুঝতে পারলাম উনি নিশ্চয়ই জানিয়েছেন পুলিশের লোক, তাই আমাদের আগে ঢুকতে দেয়া হয়েছে। ভিতরে ঢুকা সহজ হলেও কোনো রাইডে উঠা ততটা সহজ হলো না। অনেক কষ্টে ৩-৪টা রাইডে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে এলো। তবুও বেশ উপভোগ করলাম। সন্ধ্যায় বের হয়ে গেলাম আমরা পার্কের ভিতর থেকে। এরপর বাড়ি ফিরে আসলাম। সকলে রাতের খাবার খেয়ে নিলাম একসাথে। স্যার খেতে খেতে মাকে বলল কোনো রকম সমস্যা হলে তাকে ফোন দেবার জন্য। সে টেবিল থেকে উঠে চলে গেল। একটু পর মা ও চলে গেল নিজের রুমে, আমি সব কিছু গুছিয়ে চলে আসলাম আমার রুমে। পরদিন সকালে নাস্তা করেই স্যার বের হয়ে গেল তার ট্যুরে। আমি আর মা বাড়িতে রয়ে গেলাম। হঠাৎ করেই রাতে খাবার টেবিলে অনুভব করলাম স্যার নামক মানুষটা নেই। আমি মাকে বললাম স্যার খেয়েছে কিনা তার জন্য ফোন দিয়ে জানার জন্য। মা: হ্যাঁ ঠিকই, তুই বস, আমি ফোন দিয়ে আসি। মা চলে গেলেন স্যারকে ফোন দেবার জন্য। আমি বসে টেবিলে বসে সাবার মুখে খাবার তুলে দিচ্ছি। মা ফোনে কথা বলে ফিরে এসে জানালো যে স্যার খেয়েছে। দুটো দিন কেমন জানি বাড়িটা খালি খালি লাগছিল। অবশেষে স্যার বাড়িতে ফিরে আসলো। বাড়িটা আবার আগের মতোই হইচই আর আনন্দে ভরে উঠল। দেখতে দেখতে ঈদের 5টা দিন কেটে গেল। স্যারের ছুটিও শেষ হয়ে গেল। স্যার আবার অফিসের কাজে যাওয়া শুরু করল। এদিকে আমাকেও মা পড়তে বসতে বলল। মা হাসতে হাসতে বলতে লাগলো তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দে, আর কিছু দিন পরেই কলেজে যেয়ে পরীক্ষা দিতে হবে ফার্স্ট ইয়ারের। আর খারাপ হলে কিন্তু উপরে তুলবে না কলেজ কর্তৃপক্ষ। আমি মাকে বললাম ভয়ের কোনো কারণ নেই, আমি অবশ্যই ভালো করব। বেশ কয়েকদিন কেটে গেল। আমি আর মা বিকেলে ঘরে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। মা আমার দিকে তাকিয়ে বলল, এই অসময়ে কে আসলো আবার? আমি যেয়ে দেখছি বলে উঠে যেয়ে দরজা খুলতে অপরিচিত একটা মেয়েকে দেখতে পেলাম। কে এই মেয়ে ভাবতে না ভাবতেই সে আমাকে ঠেলে ভিতরে প্রবেশ করল। খালা খালা বলে দৌড়ে যেয়ে মাকে জড়িয়ে ধরল। মা: আরে ঝর্ণা, তুই হঠাৎ করে কোনো রকম খবর না দিয়ে? ঝর্ণা: খবর দিলে কি আর সারপ্রাইজ থাকত? তোমাদের সারপ্রাইজ দিতেই চলে আসলাম। মা: বেশ করেছিস এসেছিস, যা উপরে যেয়ে ফ্রেশ হয়ে নে। ঝর্ণা উপরে চলে গেল। আমি বুঝতে পারলাম এটা স্যারের খালাতো বোন। মেয়েটা বেশ সুন্দরী বলতেই হবে, তবে কিছুটা অহংকারী। এটা তার ঘরে ঢুকার সময় আমাকে ধাক্কা দিয়ে যাওয়াতে অনুমান করা যায়। এসব যখন ভাবছি ঠিক তখনই মা ডাক দিল। আমি মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি কিছু জিজ্ঞাসা করার আগে মা আমাকে বলতে শুরু করল। মা, ওর নাম ঝর্ণা, আমার একমাত্র ছোট বোনের একমাত্র মেয়ে। ওর বড় একটা ভাই আছে আর ও ছোট। খুবই জিদ্দি মেয়ে, ছোটবেলা থেকেই প্রচণ্ড রকম জিদ ওর। ওরা পুরো পরিবার কুমিল্লা থাকে, হুটহাট করে বেড়াতে চলে আসে। কখনো ঝর্ণা তো কখনো জাহিদ। বছরে 2 বছরে ওর মা বাবা আসে। তাছাড়া আমরাও মাঝে মাঝে কুমিল্লা বেড়াতে যাই।
ধরতে গেল ঝর্ণা আমাদের দুই বোনের এক মেয়ে। কথা বলতে বলতে ঝর্ণা উপর থেকে বলে উঠল, খালামণি চা খাবো, চা কোথায়? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আমি করে দিচ্ছি। বলেই সোফা থেকে সাবাকে কোলে তুলে নিয়ে রান্না ঘরের ভিতর ঢুকে পড়লাম। চায়ের পানি গরমই ছিল, তাই বানাতে বেশি সময় লাগেনি। অল্প সময়ের ভিতর চা বানিয়ে ডাইনিংয়ে নিয়ে দেই। ঝর্ণা চায়ে চুমুক দিতে দিতে বলে, একে খালামণি? আগে তো কখনো দেখিনি, নতুন বুয়া রেখেছ নাকি? মা: আরে না না বুয়া না, আসলে ও সমস্যায় পড়ে আমাদের এখানে আছে। ঝর্ণা বেশ কয়েকবার আমার দিকে তাকিয়ে, ঘরে জোয়ান ছেলে তোমার, এত অল্প বয়সী মেয়ে বাসাতে বেশি দিন থাকতে দেয়া কিন্তু ঠিক না, বুঝলে? ঝর্ণার করা ইশারা আমি ঠিকই বুঝতে পেরেছি, তাই সেখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করল না। আমার ধারণা ঠিকই ও শুধু অহংকারী না, ওর মনটাও কুৎসিত। মানুষ এত ছোট মনের হতে পারে আমার জানা ছিল না। মা: কি সব উল্টা পাল্টা কথাবার্তা বলিস তুই? রত্না খুবই ভালো একটা মেয়ে, নামাজি, নম্র, ভদ্র। এখনকার যুগে এত ভালো মেয়ে চোখে দেখা যায় না, বুঝলি? ঝর্ণা ভালো হলেই ভালো। আমি সাবাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। এই মেয়ের কথা শুনতে আমার আর বিন্দু পরিমাণ ইচ্ছে করছে না। নিজের রুমে এসে সাবাকে কোলে নিয়ে পড়তে বসলাম। ইদানিং সাবাও খুব জ্বালাচ্ছে। পড়তে বসলেই বইও হাত দিয়ে টানাটানি করতে থাকে। যতই বড় হচ্ছে ততই জ্বালাতন করে চলছে। আর কিছুদিন পর ওর 3 বছর পূর্ণ হবে, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর পর কলিং বেল বেজে উঠল। আমি বেশ ভালো করেই বুঝতে পারলাম স্যার এসেছে। যেহেতু ঝর্ণা আর মা সেখানে আছে, তাই আর উঠতে ইচ্ছে করল না। কিন্তু পরডোর আরও 2বার যখন কলিং বেলটা বেজে উঠল, তখন বুঝতে পারলাম রুমে হয়তো কেউ নেই। তাই দ্রুত সাবাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম মা আর ঝর্ণা নেই। তাহলে দুজন কোথায় গেল? জাহাঙ্গীর: কি ব্যাপার, দরজা খুলতে আজ এত দেরি হলো যে? স্যার, পড়তে বসেছিলাম আর মা আর আপনার খালাতো বোন ঝর্ণা ডাইনিংয়ে বসা ছিল, ভাবলাম উনারা হয়তো আছে তাই আসিনি। জাহাঙ্গীর: কি ঝর্ণা এসেছে? এই মেয়ে পাগল করে ছাড়বে। আমি আবার অফিসে চলে যাই পারলে। কেন কেন স্যার, কি সমস্যা? জাহাঙ্গীর: তুমি বুঝবে না, এই মেয়ে শুধু সমস্যাই না, মহা সমস্যা। স্যারের মুখে এমন কথা শুনে আমার প্রচণ্ড হাসি পেলেও নিজেকে সামলে নিলাম। জাহাঙ্গীর: এই মেয়ে আস্ত একটা পাগলি। বলতে বলতে স্যার উপরে উঠতে শুরু করল। স্যার উঠে যাবার পর আমি সাবাকে নিয়ে আরেকবার রান্নাঘরে চলে গেলাম স্যারের জন্য চা বানিয়ে নিয়ে আসার জন্য। চা রেডি হলে নাস্তা সহ ডাইনিংয়ে রেখে সোজা নিজের রুমে চলে আসলাম। বিছানার উপর খেলনা দিয়ে সাবাকে বসিয়ে দিয়ে নিজে আবারও বই নিয়ে পড়তে বসলাম। বেশ ভালোই দিনকাল কাটছে শাকিলের। নতুন বউয়ের সাথে গত 12 দিন শ্বশুর বাড়িতে থেকে কিছু সময় আগেই বাড়িতে ফিরেছে। এদিকে শাকিলের মা পাশের বাড়িতে যেয়ে বসে গল্প করছে। গত 5টা বছর রত্না কখনো শাশুড়িকে একা রেখে কোথাও যায়নি। যেখানে গিয়েছে সাথে নিয়েই গিয়েছে, তাই কখনো একা একা লাগেনি। কিন্তু এবার যখন শাকিল ওর নতুন বউকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা হল, একটা বারের জন্যও জানতে চাইল না, মা তুমি কি যাবে? তখনই তার হৃদয়ের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যায়। শাকিল আর তার বউ বের হয়ে যাবার পর রত্না রত্না করে কেঁদে বিছানার বালিশ ভিজিয়ে ফেলে। জানে রত্না আর ফিরবে না, তার নাতনিকে আর দেখা হবে না। তবুও একলা ঘরে বসে তাদের জন্য অপেক্ষা করে।
আর কিছুক্ষণ পর পর আনমনে বলতে থাকে, তুই তোর পাপের শাস্তি পাবি শাকিল। তুইও একদিন একা হয়ে যাবি, কাউকেই পাবি না আপন তোর দুঃখের দিনে। যেমন আজ আমি একা হয়ে কাঁদছি, একদিন তুইও কাঁদবি। আরও নানান রকম কথা বলতে বলতে প্রথম 2-3 দিন কেটে যায় একা একা। কিন্তু আর ভালো লাগছিল না একা একা জীবন। তাই পরদিন থেকে এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে গল্প করে করে দিন পার করতে থাকল। দিনগুলো এভাবে কেটে গেলেও রাতগুলো বেশ লম্বাই লেগেছে, একলা বাড়িতে ভীষণ একলা লেগেছে। এভাবেই গত 12টা দিন কাটিয়েছেন উনি। শাকিল মা মা করে ডাকাডাকির এক পর্যায়ে মা বাড়িতে আসে। এসে প্রশ্ন করে, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? শাকিল, কতদিন তোমাকে দেখি না, বাড়ি খালি রেখে কোথায় চলে গেছিলা? মা, সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? শাকিল, আমি কি তোমাকে তা বলছি নাকি? তোমাকে দেখতে না পেয়েই ডেকেছি। মা, 12 দিন তো বেশ ছিলি আমাকে না দেখে। এখন মানুষকে জানাতে হবে না ডাকাডাকি করে এ বাড়িতে তুই এসেছিস। রত্না চলে যাবার সাথে সাথে এ বাড়ির সুখ শান্তি সব চলে গিয়েছে। যা আর কোনো দিনও এ বাড়িতে ফিরে আসবে না। কথাটা বলে নিজের ঘরের ভিতর ঢুকে পড়ল মা। মাথা নিচু করে উঠানে দাঁড়িয়ে রয়েছে শাকিল। সব থাকার পরেও যেন আজ কিছু নেই। জাহাঙ্গীর ডাইনিং এ বসে চা নাস্তা খাচ্ছে, এমন সময় ঝর্ণা এসে তাকে পেছনে দিক থেকে জড়িয়ে ধরে। জাহাঙ্গীর টেবিলের উপর চায়ের কাপ রেখে, আহ কি করছিস, জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে চাপড়ে। তুই কি এখনো ছোট আছিস নাকি যে এমন পাগলামো করিস? ঝর্ণা জাহাঙ্গীরকে ছেড়ে পাশের চেয়ারে বসতে বসতে, আমি তো এখনো ছোট আছি, এত তাড়াতাড়ি বড় হতে চাই না। জাহাঙ্গীর আর কয়দিন পর তো চুল সাদা হতে শুরু করবে। বিয়ে করালে এতদিনে ডজন খানিক বাচ্চা কাচ্চার মা হলেও অবিশ্বাসের কিছু ছিল না। ঝর্ণা, একদম ভালো হবে না কিন্তু। উল্টা পাল্টা কথা বলবে না। নিজে বিয়ে করো। আমার বিয়ে নিয়ে এত মরো কেন তুমি? তুমি বিয়ে করে নিতে পারো না আমাকে? তাহলেই তো ডজন খানেক বাচ্চার বাবা হয়ে যেতে পারো তুমি। জাহাঙ্গীর ঝর্ণা এমন ভাবে কথা বলবে আশা করেনি। তবুও নিজেকে সামলে নিয়ে, তোকে বিয়ে করার মতো পাগল আমি এখনো হই নাই। যদি কখনো পাগল হয়ে যাই তখন না হয় তোর মতো পাগলিকে বিয়ে করব। ঝর্ণা, তা আমাকে বিয়ে করবে কেন? বাড়ির ভিতর যদি মজা মাস্তি করার জন্য সুন্দরী কাজের বুয়া থেকেই থাকে, তাহলে কি আর বিয়ে করার প্রয়োজন হয় নাকি? কথাটা তীরের মতো জাহাঙ্গীরের বুকে এসে লাগল। টেবিলে থাপ্পড় মারতেই টেবিলের উপর থেকে কাপটা নিচে পড়ে ভেঙে গেল। কাপ পড়ার শব্দে উপর থেকে মা আর নিচে থেকে রত্না দ্রুত রুম থেকে বের হয়ে আসলো। জাহাঙ্গীর চিৎকার করে বলতে লাগলো, এখনই তুই আমার সামনে থেকে চলে যা। তুই যে এতটা ছোট মনের মানুষ হয়ে গেছিস তা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। আগে ভাবতাম ছোট মানুষ তাই এতটা বেপরোয়া, দুষ্টমি করিস, কম বুঝিস। কিন্তু দিন যতই যাচ্ছে তোর বিয়াদবি ততই বেড়ে চলেছে। মা, কি হয়েছে তোদের? এত চিৎকার চেঁচামেচি কেন? ঝর্ণা লজ্জা পেয়ে মুখ চেপে ধরে দ্রুত উপরের দিকে দৌড়ে উঠে গেল। আমি যে টেবিল আর ফ্লোর পরিষ্কার করতে শুরু করলাম। জাহাঙ্গীর, এই মেয়ে কেন এ বাড়িতে আসে? ছি, দিন দিন বড় হচ্ছে আর মন মানসিকতা ছোট হচ্ছে ওর। কি বলতে কি বলে নিজেই জানে না। নোংরা হয়ে গিয়েছে একদম ওর মন মানসিকতা। মা, ও তো একটু ছেলে মানুষই করেই, এটা তো তুই জানিস। তাই একটু মানিয়ে নিতে হয়। স্যার রেগে গিয়ে মানুষের ছোট খাটো ভুল মেনে নেয়া যায়।
কিন্তু ইচ্ছে করে উল্টা পাল্টা কথা বলা সহ্য করা যায় না। কথাটা বলতে বলতে স্যার বাড়ি থেকে বের হয়ে গেল। মা একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি ধরে উপরের দিকে উঠছে আর বলছে কবে যে এদের ঝগড়া থামবে। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। কি থেকে কি হয়েছে, স্যার কেন রেগে গেল? এ মানুষটাকে রাগতে দেখলে আমার ভীষণ ভয় লাগে। আমি টেবিল আর ফ্লোর পরিষ্কার করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাবার টেবিলে ঝর্ণা আসলো না, মা কয়েকবার ডাক দিল তবুও আসলো না। স্যার খাওয়া শেষ করে চলে গেল। মা খেতে খেতে আমাকে বলল আমি আর ঝর্ণা মা চেয়েছিলাম ঝর্ণা আর জাহাঙ্গীরের বিয়ে দিতে, কিন্তু ওদের তো কখনোই ঝগড়া থামে না, কি যে করি কিছুই ভালো লাগছে না। আমার মনে হয় বিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে দুজনের সম্পর্ক। মা টেবিল ছেড়ে উঠতে উঠতে সে চেষ্টা তো আর কম করিনি, কিন্তু জাহাঙ্গীরকে কোনোভাবেই তো রাজি করাতে পারছি না। বিয়ের কথা বললেই বলে আমি এখন বিয়ে করব না, যদি কখনো মনে হয় বিয়ে করার প্রয়োজন রয়েছে তখন করব। মা হেঁটে চলে যাচ্ছে, আমি তার যাওয়ার পথের দিকে চেয়ে রইলাম। সকালে নাস্তার টেবিলে ঝর্ণা এলো না। স্যার রেগে না খেয়েই চলে গেল। বাড়িতে কি হচ্ছে? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে 2 দিনের মাঝেই। এ মেয়ে এই বাড়ির বউ হয়ে আসলে সত্যিই অশান্তির শেষ রবে না স্যারের জীবনে। কথাগুলো মনে মনে ভাবছিলাম, এমন সময় ঝর্ণা নিজের ব্যাগ গুছিয়ে নিচে নামতে শুরু করেছে। মা খাবার টেবিল থেকে দাঁড়িয়ে গেল। ঝর্ণা নিচে নামতেই মা তার দিকে এগিয়ে গিয়ে বলতে শুরু করল, মা কিরে মা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কাল রাত থেকে না খেয়ে আছিস, আর এই সকাল সকাল ব্যাগ গুছিয়ে কোথায় রওনা হলি? ঝর্ণা, আমার খিদে নেই খালামণি, আমি চলে যাচ্ছি, ভেবেছিলাম কয়েকটা দিন এখানে থাকব, কিন্তু তা আর হলো না। মেয়েটা সারা রাত কেঁদেছে, ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। সত্যিই কি ঝর্ণা স্যারকে অনেক ভালোবাসে? কিন্তু স্যার তো ওকে ভালোবাসে না। এত সুন্দর একটা মেয়েকে স্যার ভালোবাসে না, কিন্তু কেন? এই মেয়েকে যে কেউ ভালোবাসতে চাইবে। যদিও একটু অহংকারী, কিন্তু চেহারাটা সত্যিই মায়াবী। মা দেখ মা, জাহাঙ্গীর তো এমনই, তুই তো জানিস। তারপরেও কেন রাগ করিস? আয় খালামনি, তোকে খাইয়ে দেই। ঝর্ণা, তোমার ছেলে যদি জিদ্দি হয় তবে আমিও কম জেদি না, তোমার ছেলেকে বলে দিও একদিন সে আমারই হবে। কথাগুলো বলে ঝর্ণা হেঁটে চলে গেল বাড়ির বাহিরে। মা পেছনে থেকে বহুবার ডাকার পরেও আর থামল না। মা একা একাই বলতে শুরু করল, আজ কালকার ছেলে মেয়ে সব সমান, কেউ কাউকে একটুকুও ছাড় দিতে চায় না। উফ, আমি যে কি করি! বলতে বলতে মাথায় হাত দিয়ে ডাইনিং এর চেয়ার টেনে বসে পড়ল। মা মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে, একদিন দেখবেন। স্যার তো একটু রাগী, আমরা সকলে জানি। আসলে দুজনই রাগী, সমস্যা এই জায়গায়। একজন রাগ করলে আরেকজনকে নরম হতে হয়, তাহলেই সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু এদের দুজনেরই মাথা গরম। সময় হোক, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ঝর্ণার পড়ালেখাও তো এখনো শেষ হয়নি। পড়ালেখা শেষ হোক, তখন দুই পরিবার বসে কথা বলে বিয়ে দিয়ে দিবেন দুজনকে। মা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম করব। বলতে বলতে সিঁড়ি ধরে উপরে উঠতে শুরু করল। আমারও মাথাটা কেমন ঘুরছে। এমন বদমেজাজি মানুষেরা দুজন, যে এদের সাথে কেউ থাকলে সত্যি সত্যি মাথা নষ্ট হয়ে যাবে। সত্যিই যদি এদের দুজনের বিয়ে হয় তাহলে এই ডাইনিংয়ে একটাও কাচের প্লেট গ্লাস থাকবে না। কথাগুলো ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
সাবাকে চেয়ারে বসিয়ে দিয়ে আমি টেবিলে থাকা খাবারগুলো ঢেকে রেখে সাবাকে নিয়ে নিজের রুমে চলে আসলাম। আজ খুব করে শাকিলের কথা মনে পড়ছে। আমাদের 5 বছরের সংসারে কোনো দিন ঝগড়া লাগেনি। বিয়ের কিছুদিন পর আমার জন্য লুকিয়ে লুকিয়ে শাড়ি চুড়ি সাজুগুজু করার নানান রকম জিনিস কিনে এনে দিত। আমি আবার তা আম্মাকে দেখাতো। আম্মা দেখে শাড়ির আঁচলে মুখ ডেকে বলতো, পাগল ছেলে হয়েছে আমার একটা, বউ পাগলা। আচ্ছা শাকিল কি এখনো বউয়ের জন্য পাগল? কথাগুলো ভাবতে ভাবতে দুফোঁটা চোখের পানি টপটপ করে বইয়ের পাতার উপর পড়ল। দ্রুত চোখের পানি মুছে নিয়ে একা একাই বলতে থাকলাম, আমি তার কেউ না। আমি তার কেউ না, তার জীবনে নতুন কেউ এসেছে সেই সব। সন্ধ্যার পর স্যার এসে যখন জানতে পারল ঝর্ণা চলে গিয়েছে, তখন হাসতে হাসতে বলল, ভালোই হয়েছে পাগলটা চলে গিয়েছে, তা না হলে মাথাটা পুরোপুরি নষ্ট করে দিবে। চায়ের মগে চুমুক দিতে দিতে কথাগুলো বলছে স্যার। পাশের চেয়ারে গাল ফুলিয়ে বসে রয়েছে মা। চায়ের মগের চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই মার। ঝর্ণার জন্য মায়ের খুব মন খারাপ, এটা দেখেই বোঝা যাচ্ছে। তার উপর স্যারের কথা শুনে আরো রেগে যাচ্ছে মা। তাই আমি বাধ্য হয়েই স্যারের দিকে তাকিয়ে বললাম, মেয়েটা খুবই ভালো মিষ্টি, আপনি অযথায় ঝর্ণাকে উল্টা পাল্টা কথা বলে মেয়েটার মন খারাপ করে দেন। চলে গেল তার জন্য পুরো দোষটাই আপনার। আমার সাথে মা ও সুর মিলিয়ে স্যারকে অনেক কথা বলল, স্যার শুধু হেসেই চলেছে, কোনো কথা বা প্রতিবাদ করছে না। আমি ভাবছি মানুষটা এমন কেন? মুহূর্তেই রাগের অগ্নিমূর্তি, আবার মুহূর্তেই মানুষটা অপরিচিত মনে হয়। ঠিক শিশু বাচ্চার মতো, যেমন এই মুহূর্তে সাবাকে কোলে নিয়ে বসে চা খাচ্ছে আর মা আর আমার কথা শুনে হেসে চলছে। মানুষটাকে বুঝতে পারা সত্যিই খুব কষ্টকর, খুবই ভয়ঙ্কর একজন মানুষ। আমার প্রচণ্ড রাগ উঠে গেল। নিজেকে অনেক চেষ্টা করেও কন্ট্রোল করতে না পেরে বলেই ফেললাম, আপনার কি কোনো প্রেমিকা রয়েছে? নাকি আগে ছিল যাকে কথা দিয়েছিলেন জীবনে তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবেন না? আমার কথা শুনে মনে হয় স্যার আরো বেশি আনন্দ পেল। হাসির শব্দ আরো বাড়িয়ে দিল। মা কানে হাত দিয়ে বলে উঠল, এই ছেলে পাগল হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না। স্যারের কোলে বসে সাবাও হাসছে। আমার খুব অসহ্য লাগছে। আমি স্যারের কাছ থেকে সাবাকে চেয়ে নিয়ে নিজের রুমে চলে আসলাম। অদ্ভুত একজন মানুষ, একে বুঝার সাধ্য আমার নেই। হাসি, আনন্দ আর পুরনো স্মৃতির কষ্ট সব মিলিয়ে আরও অনেকগুলো দিন কেটে গেল। কলেজে পরীক্ষা শুরু হয়ে গেল। মা খুব কড়া করে বলে দিল, পরীক্ষা খারাপ হলে আমার আর এ বাড়িতে থাকা হবে না। যেদিন যেদিন পরীক্ষা থাকে মা আমাকে সাথে করে নিয়ে যায়। সাবাকে নিয়ে পুরো সময় মা কলেজে বসে থাকে। পরীক্ষা দিতে আসার সময় আমার সমস্ত শরীর বোরখা আর হিজাবে আবৃত থাকে, শুধু চোখ দুটোই দেখা যায়। এই বুদ্ধিটা মা দিয়েছে, যেন কেউ বুঝতে না পারে আমার বয়স কত। সবাই যেন তাদের সমবয়সী মনে করে আমাকে। সহজেই যেন পরীক্ষার হলে সকলের সাথে মিলে যেতে পারি, সেজন্য মা এই বুদ্ধি করেছেন। আমারও এই বুদ্ধিটা ভীষণ পছন্দ হয়েছে। আজ আমার শেষ পরীক্ষা, এদিকে মায়ের শরীরটা ভালো না। তাই মা স্যারকে বলে দিল আমাকে কলেজে নিয়ে যাবার জন্য আর পরীক্ষা শেষে দিয়ে যাবার জন্য। মা সাবাকে নিয়ে বাড়িতেই থাকবে। স্যার বলল তার পুলিশের চাকরি, কখন কোথায় যেতে হয় ঠিক নেই। আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নেই। রিকশা নিয়ে নিলেই যেতে পারবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না মা। মা তুই বললেই হলো নাকি, চিন্তা করতে হবে না? কি চিনিস আর কি জানিস এই শহর সম্পর্কে?
এখানে প্রতি পদে পদে বিপদ থাকে, তাই সাথে একজন মানুষ থাকা ভালো। আমি চাইলেই তো তোকে এতদিন একাই পাঠাতে পারতাম। কই, আমি তো তোকে পাঠাইনি। মা, স্যার ব্যস্ত মানুষ, কাজের মানুষ, সত্যিই কখন কোথায় থাকে ঠিক নেই। আমি সামলে নিতে পারব। জাহাঙ্গীর, হয়েছে হয়েছে, আপনাদের আর অভিনয়, ঝগড়া, মান অভিমান দেখাতে হবে না। ঠিকমতো নাস্তা করে নেন, আমিই নিয়ে যাব। মা, খুশি হয়ে নিয়ে যাবি, তা এত অভিনয়ের কি আছে? এতদিন তো আমিই নিয়ে গিয়েছি। আজ অসুস্থ বলে না তোকে নিয়ে যেতে বলেছি, নয়তো তোকে কি এতবার বলতাম। জাহাঙ্গীর, বললামও তো নিয়ে যাচ্ছি, আর বলতে হবে না। সকলে খাওয়া শেষ করে যার যার রুমে চলে আসলাম। জামা কাপড় পরে রেডি হয়ে বের হয়ে আসলাম। দোতলায় যেয়ে মায়ের কাছে সাবাকে দিয়ে নিচে নেমে আসলাম। একটু পর স্যার ও নিচে নেমে আসলো। দুজন মিলে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। রাস্তাতেই বেশ কয়েকবার স্যারের ফোন আসলো। আমাকে কলেজে নামিয়ে দিয়ে স্যার বলল, পরীক্ষা শেষে এখানেই এসে দাঁড়িয়ে থেকো, একটা ইমার্জেন্সি কেস এসেছে, আমি দেখেই তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে বলে কলেজের ভিতর ঢুকে চলে আসলাম। পরীক্ষা শেষে বাহিরে এসে দাঁড়িয়ে রয়েছি। স্যারের কোনো খবর নেই। কি করব বুঝতে পারছি না। এদিকে থানায় প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হয়েছে এক আসামি নিয়ে। অবশেষে সকল ঝামেলা শেষ করে থানা থেকে বের হয়ে দ্রুত গাড়ি নিয়ে কলেজের পথে ছুটল জাহাঙ্গীর। প্রায় 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকার পর স্যারের গাড়ির দেখা পেল রত্না। গরমে আর রাগে ঘেমে একাকার হয়ে গিয়েছে রত্না। জাহাঙ্গীর, গাড়ি থেকে নেমে, সরি সরি, তোমাকে অনেকটা সময় দাঁড় করিয়ে রেখেছি। খুব ঝামেলা হয়েছিল থানায়, তাই আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই বলে গাড়িতে উঠে বসে মুখ থেকে হিজাবটা খুলে নিলাম। পুরো মুখ গরমে ঘেমে একাকার। স্যার গাড়ির এসি ছেড়ে দিয়ে টিস্যু এগিয়ে দিয়ে, জাহাঙ্গীর, ঠান্ডা কোথাও যেয়ে বসলেই পারতে। এই গরমের ভিতর যেখানে বলছি সেখানে দাঁড়িয়ে থাকতে হবে এমন কোনো কথা কি কোথাও লেখা রয়েছে? না, যদি এসে খুঁজে না পেলেন, তাই সেখানেই দাঁড়িয়েছিলাম। স্যার একটা দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে আমাকে বসতে বলে নিজে নেমে গেল। একটু পর দুটো আইসক্রিম নিয়ে স্যার ফিরে এসে একটা আইসক্রিম আমার দিকে এগিয়ে দিল। আমি তা হাতে নিতে স্যার বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। দুজন আইসক্রিম খেতে খেতে গাড়ি বাসায় চলে আসলো। স্যার গেটের বাহিরে আমাকে নামিয়ে দিয়ে আবার থানার পথে রওনা হয়ে গেল। আমি আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকে পড়লাম। বাড়িতে ঢুকতেই সোফার উপর মা আর সাবাকে দেখতে পেলাম। মা, কিরে, আজ এত দেরি হলো কেন? আর বলবেন না, আপনার ছেলে থানায় গিয়েছিল, সেখান থেকে আসতে দেরি করেছে আর আমি দাঁড়িয়েছিলাম, তাই দেরি হয়ে গিয়েছে। সাবা কি জ্বালিয়েছে খুব? মা, আরে না, সাবা জ্বালায়নি, আর আমার ছেলেটাও হয়েছে, ওর কোনো দায়িত্ব বলতে কিছুই নেই দেখছি। আসুক আজ বাসায়। না মা, স্যারকে কিছু বলবেন না। থানায় খুব জরুরি দরকার ছিল, তাই সেখানে আটকে গিয়েছিল। মা, তাই বলে একটা মেয়েকে দাঁড় করিয়ে রাখবে? ইচ্ছে করে তো রাখেনি, কাজ ছিল তাই একটু দেরি হয়েছে। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আপনাকে চা করে দিচ্ছি, বলে সাবাকে কোলে নিয়ে নিজের রুম চলে আসলাম। সাবা আর আমি বেশ কিছুটা সময় দুষ্টুমি করে রুম থেকে বের হয়ে আসলাম। মা আর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। মাথাটা খুব ব্যথা করছিল। মায়ের সাথে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। রাতে খাবার টেবিলে মা আর ছেলে দুষ্ট মিষ্টি ঝগড়া শুরু করল। আমি বেশ উপভোগ করছিলাম তাদের ঝগড়া।
সাবাকে কোলে বসিয়ে খাবার খাওয়াচ্ছি আর তাদের ঝগড়া দেখছি। বেশ ভালোই ঝগড়া করতে পারে মা আর ছেলে। দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে গেল, কলেজ থেকে পরীক্ষার রেজাল্ট দেবার সময় হয়ে এসেছে। আমার খুব ভয় ভয় লাগতেছিল। আর মাত্র একটা দিন, তারপরেই রেজাল্ট দিবে, যদি খারাপ হয়। এসব কথা ভেবে চলছি আমি। হঠাৎ নাস্তার টেবিলে স্যার আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, জাহাঙ্গীর, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না স্যার, কাল পরীক্ষার রেজাল্ট দিবে, তাই একটু ভয় ভয় লাগছে। জাহাঙ্গীর, কেন ঠিক মতো লেখনি যে এখন এত ভয় ভয় লাগছে? জি লিখেছি, তারপরেও ভয় ভয় লাগছে। জাহাঙ্গীর, ভয়ের কোনো কারণ নেই। তুমি যে টিচারের কাছে পড়ালেখা করেছ তার ছাত্র ছাত্রীরা কখনো ফেইল করে না। মায়ের খাবি কিন্তু। বেশি কথা বলিস। জাহাঙ্গীর, সত্যি কথাই তো বললাম। বলে নাস্তা শেষ করে টেবিল থেকে উঠে পড়ল। মা, কাল তুই ছুটি নে অফিস থেকে, রত্নাকে নিয়ে কলেজে যাবি ওর সাথে। রেজাল্ট দেবার পর নিয়ে আসবি সাথে করে। জাহাঙ্গীর, এর জন্য ছুটি নিতে হবে কেন? আমি যাবার পথে নামাইয়া দিয়া যাব, পরে নিয়ে আসব। মা, না তা হবে না, কারণ কালকে বেশি সময় লাগবে না। আর গতবার কি করেছিলি তার মনে নাই? মা, স্যারের ছুটি নিতে হবে না, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। অযথাই প্রয়োজন ছাড়া ছুটি নিয়ে কি করবে স্যার? জাহাঙ্গীর, আচ্ছা ঠিক আছে, আমি দেখি ছুটি নিতে পারি কিনা। বলেই স্যার বাড়ি থেকে বের হয়ে গেল। আমি আর মা বসে গল্প করছি আর নাস্তা খাচ্ছি। মা মন খারাপ করে বলতে শুরু করল, মা জানিস, রত্না ছেলেটা আমার কেমন জানি হয়ে গেছে। ছোটবেলায় বেশ চঞ্চল ছিল, দৌড়াদৌড়ি, হাসি আর আনন্দে একাই পুরো বাড়ি মাতিয়ে রাখত। স্কুল লাইফ কলেজ লাইফে শুধু বন্ধু বান্ধবীদের নিয়ে মেতে থাকত। ভার্সিটিতে যাবার পরেও বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, হাসি খুশি আনন্দে ওর দিনগুলো। তারপর হঠাৎ দেখতে পাই আমার প্রাণ চঞ্চল ছেলেটা আর আগের মতো নেই। কেমন চুপচাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমার খুব খারাপ লাগতো ওর জন্য, পরে আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে তার মাঝে অনেকটা সময় কেটে গেছে। এখনও কতটা চঞ্চল, এর থেকে অনেক বেশি চঞ্চল ছিল ছেলেটা। আমি মায়ের চোখের কোণে পানি দেখতে পেলাম। এই প্রথম উনার চোখে পানি দেখে কেমন জানি অস্থিরতা কাজ করতে লাগলো নিজের ভিতরে। এই মানুষটাকে সব সময় হাসি খুশি দেখেছি, আজ প্রথম এমন অবস্থায় দেখে প্রচণ্ড মন খারাপ হচ্ছে। নিজেকে যতটুকু সম্ভব সামলে নিয়ে বললাম, মা মন খারাপ করবেন না, স্যার তো এখন বেশ ভালো আছে, আপনি মন খারাপ করলে কি চলবে? মা মুখে হাসি ফুটিয়ে সাবাকে আমার কাছ থেকে নিয়ে হাঁটা শুরু করল। আমি টেবিল পরিষ্কার করে নিজের রুমে চলে আসলাম। রাতে স্যার বাসায় এসে জানালো সে ছুটি নিয়ে এসেছে। মা বেশ খুশি হলো, বলল ঠিক আছে, কাল সকালে সাথে করে নিয়ে যাবি, আবার সাথে করে নিয়ে আসবি। জাহাঙ্গীর, জি প্রফেসর ম্যাডাম, যা আদেশ। মায়ের খাবি কিন্তু বেশি কথা বললে। এরপর তিনজনই একসাথে হেসে উঠলাম। রাতের খাবার শেষ করে যে যার মতো রুমে চলে আসলাম। অতিরিক্ত চিন্তায় দুচোখের পাতা এক হচ্ছিল না। গভীর রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করো স্যারের সাথে বের হলাম। অনেক বেশি টেনশন হচ্ছিল। কি হবে যদি রেজাল্ট খারাপ হয়, তবে আমার সব স্বপ্ন নিমেষেই ধুলোয় মিশে যাবে। স্যার হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারছিল, তাই আমাকে বলল, জাহাঙ্গীর, এত চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমিও মনে মনে বলতে থাকলাম, তাই যেন হয়।
এতদিনের একটা লম্বা গ্যাপের পর পড়ালেখাটা একটু কঠিনই মনে হয়। স্যার কলেজের সামনে আমাকে নামিয়ে দিল। বলল সে এখানেই থাকবে। রেজাল্ট দেবার সাথে সাথেই যেন বের হয়ে চলে আসি। আমি মাথা নেড়ে জানালাম ঠিক আছে। কলেজের ভিতর ঢুকে পড়লাম। রেজাল্ট দেয়া শুরু হলো। এক সময় রেজাল্ট হাতে আসলো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ হয়নি, আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমি পাশ করেছি। কি যে আনন্দ লাগছে। কলেজের অন্য মেয়েদের মতো বয়স হলে ওদের সাথে আমিও আনন্দ উল্লাসে মেতে উঠতাম। কিন্তু ওদের আর আমার বয়সের বেশ তফাৎ রয়েছে। তাই নীরবে কলেজ থেকে বের হয়ে আসলাম। স্যার গাড়ি নিয়ে সত্যি সত্যিই সেখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে দাঁড়িয়েছিল। আমি কাছে যেতেই স্যার প্রশ্ন করল কি রেজাল্ট কেমন হয়েছে। মুখে হাসি ফুটিয়ে বললাম খুব ভালো হয়েছে, আমি পাশ করেছি। জাহাঙ্গীর: ওয়াও, অভিনন্দন। এবার তো তাহলে তোমাকে পার্টি দিতে হয়। কিসের পার্টি স্যার? জাহাঙ্গীর: এই যে তুমি পাশ করছে তোমাকে তো কিছু খাওয়াতে হয়। না না স্যার, কিছুই লাগবে না। তাড়াতাড়ি বাড়ি চলুন, নয়তো মা চিন্তা করবে। জাহাঙ্গীর: আরে কিছু হবে না। মা কোনো চিন্তা করবে না। মা জানে আমি যেহেতু সাথে আছি, চিন্তার কোনো কারণই নেই। তবুও স্যার বাড়ি চলুন, সাবা যত বড় হচ্ছে ততই জ্বালাতন করছে। না জানি মাকে কতটা জ্বালাচ্ছে। জাহাঙ্গীর: চুপ করে গাড়িতে বসো। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে যেয়ে বসলাম। জাহাঙ্গীর: আমরা হালকা নাস্তা তো করতে পারি তাই না? জি পারি। স্যার গাড়ি নিয়ে এসে একটা কফিশপের সামনে দাঁড় করালো। তারপর বলতে শুরু করল। জাহাঙ্গীর: এখানের কফি আর ফুচকা খুব মজার, আমি মাঝে মাঝেই এখানে এসে খেতাম আগে। আমাকে সঙ্গে নিয়ে স্যার ভিতরে ঢুকলো, 2 প্লেট ফুচকার অর্ডার করল। আমার গ্রামের কথা, ছোটবেলার কথা বেশ মনে পড়তে শুরু করল। ছোটবেলায় মেলায় বেড়াতে যেতাম আমি আর রুমন, তখন ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার আগে ফুচকা খেতাম 2 ভাই বোন মিলে। জানি না রুমন কেমন আছে, কোথায় আছে। ভাবতে ভাবতে টেবিলে ফুচকা চলে আসলো। দুজন ফুচকা আর কফি খেয়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকতেই মা প্রশ্ন করল রেজাল্টের কি খবর। আমি মাকে জানালাম খুবই ভালো হয়েছে। মা খুশি হয়ে বললেন দেখতে হবে না স্টুডেন্টস কার। জাহাঙ্গীর: হুম হুম, দেখছি তো কার স্টুডেন্টস। এবার তোমার স্টুডেন্টসকে বলো চা বানিয়ে দিতে, আমার মাথাটা ব্যথা করছে। মা: সে কিরে, হঠাৎ করে কি হলো? জাহাঙ্গীর: তেমন কিছুই হয়নি, শুধু মাথাটা ব্যথা করছে। আপনি ফ্রেশ হয়ে নিন স্যার, আমি চা করে দিচ্ছি। কথাটা বলেই রান্না ঘরের দিকে রওনা হলাম। চা রেডি হতে হতে স্যার ফ্রেশ হয়ে চলে আসলো। আমি চা বানিয়ে নিয়ে স্যারকে দিয়ে দোতলায় মায়ের রুমে যেয়ে সাবাকে নিয়ে নিচে নেমে আসলাম। স্যারকে বললাম চা খেয়ে যেয়ে নিজের রুমে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। বলে আমি নিজের রুমে চলে আসলাম। দেখতে দেখতে খুব দ্রুত দিনগুলো কেটে যেতে থাকল। একদিকে পড়ার প্রচুর চাপ, আরেক দিকে সাবার জ্বালাতন। মেয়েটা এখন প্রচুর জ্বালায়। কখনো কখনো স্যার আর মা সাবাকে তাদের কাছে রাখে, তখন কিছুটা শান্তিতে কাজ বা পড়ালেখা করতে পারি। অথবা সাবা ঘুমালে গভীর রাত পর্যন্ত লেখাপড়া করতে হয়। তবুও আল্লাহর রহমতে সব কিছুই ভালোভাবে হচ্ছিল। এটা ভেবেই শান্তি লাগছিল। নিজে কিছুটা শিক্ষিত হতে পারছিলাম, এটাই সবচেয়ে বড় কথা। প্রায় আরও 1 বছর এ বাড়িতে কেটে গেল। সাবাও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, 4 বছর বয়স হয়ে গিয়েছে ওর। আর এদিকে আবারও আমার এক্সাম চলে এসেছে। গত বছরের মতো এ বছরও মা আমাকে সাথে নিয়েই পরীক্ষার হলে আসে।
এবছর আমার প্রস্তুতি আল্লাহর রহমতে খুবই ভালো এবং আমি বিশ্বাস করি আল্লাহ সহায় হলে আমার রেজাল্টও ভালো আসবে। মা আমার প্রস্তুতি দেখে খুব খুশি হয়েছেন। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। আর এ বাড়িতে আমার 2 বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে। রাতে খাবার টেবিলে বসে মা আমার দিকে তাকিয়ে বলল, রত্নার যদি পরীক্ষা ভুল করেও খারাপ হয় তাহলে কোথাও থেকে একটা পাত্র খুঁজে নিয়ে এসে বিয়ে দিয়ে দিব। আমি হাসতে হাসতে বললেই হলো, আমাকে বিয়ে দিয়ে তাড়াতে পারবেন না আপনারা, কারণ আমি জানি আমার পরীক্ষা ভালো হয়েছে আর রেজাল্টও খুব ভালো হবে। জাহাঙ্গীর, হলেই ভালো, না হলে আম্মুর সাথে আমিও একমত, তোমার বিয়ে দিয়ে দিব। দুজনের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। সাবা আমার জামা টান দিয়ে বলল, আম্মু পানি খাবো। আমি সাবাকে পানি ঢেলে দিলাম গ্লাসে। আর মনে মনে যদি পরীক্ষা খারাপ হয় চলবে,